আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সংঘবদ্ধ চক্রে কারসাজিতে বাড়ছে তালাক জালিয়াতি, 2 মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য। যেসব সিস্টেম শুরু হয়েছে তাতে জালিয়াতির কাজটা অনেক সহজ। ম্যারেজ এবং ডিভোর্স এই রেজিস্ট্রেশনগুলোকে ডিজিটালাইজড করে দেওয়া হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17 অক্টোবর সশরীরে ক্লাস শুরুর প্রস্তুতি সম্পন্ন। আজ নেওয়া হলো 6 ইউনিটের ভর্তি পরীক্ষা। অনেক দিন যাবত তো পড়ালেখা অফ ছিল, সেই কারণে যদি সবাই একটু ভালোভাবে পড়ালেখা করতো অনেক ইজিলি চান্স পাওয়া যেত। অনেক নার্ভাস ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ভালো দিছি। চট্টগ্রাম বিমানবন্দরে 80 স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশন কর্মচারী আটক, ধরা পড়েন দৌড়ে পালানোর সময়। আমি এমনি নিয়ে ওগুলো বাইরে এসেছে স্যার, ওনারা সাথে সাথে চলে আসছে। হঠাৎ করে দৌড় দেওয়ার আমাদের দেখে তখন আমরা দিছি দৌড়। মশা নিধনে ঢাকা উত্তর সিটির বিশেষ অভিযান, দখল হয়ে যাওয়া খাল উদ্ধারে চুক্তি হয়েছে সেনাবাহিনীর সাথে, জানালেন মেয়র। টেলিযোগাযোগ খাতে গ্রাহক সেবায় শুভঙ্করের ফাঁকি, নির্দেশনা মানছে না কোম্পানিগুলো, বিনিয়োগ বিঘ্নের অভিযোগ অপারেটরদের। It's hit the timber this time. That's the end of it. 20 overs gone. ওমান এ দলের বিপক্ষে সহজ জয়ে প্রস্তুতি সারল বাংলাদেশ। স্পোর্টিং উইকেটে বড় স্কোরের আত্মবিশ্বাস সঙ্গী টাইগারদের। আপনারা দেখছেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এবারে জানাবো বিস্তারিত। দেশে তালাক জালিয়াতির সংখ্যাও বাড়ছে। গেল সপ্তাহে অন্তত 2টি জালিয়াতির প্রমাণ আদালতে দাখিল করেছে সিআইডি ও পিবিআই। সিআইডি বলছে, জালিয়াত চক্র সংঘবদ্ধভাবে কাজ করায় বারবার ঘটছে এমন ঘটনা। বিয়ের ডিজিটালাইজড রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা গেলে এমন জালিয়াতি কমবে বলে মনে করেন আইনজীবীরা। ইব্রাহিম খলিলের রিপোর্ট। গেল এক সপ্তাহে অন্তত 2টি তালাকনামা জালিয়াতির ঘটনা উন্মোচন করেছেন তদন্ত সংস্থাগুলো। এর মধ্যে পিবিআইয়ের তদন্তে জানা গেছে, ক্রিকেটার নাসিরকে বিয়ে করা তামিমা তার স্বামী রাকিবকে পাঠানো তালাক নোটিশে জালিয়াতি করা হয়েছে। আবার নারী পুলিশ সার্জেন্টকে দেয়া আরেক সার্জেন্ট ওমর ফারুকের নোটিশে পোস্ট অফিসের রসিদ সিল জালিয়াতি উন্মোচন করেছে সিআইডি বলছে, তালাকনামার জালিয়াতিগুলো করে একটি সংঘবদ্ধ চক্র। এর সাথে কাজী অফিসের কর্মকর্তারাও জড়িত। তাই একটি চক্রকে গ্রেফতার করলে আরেকটি চক্র দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু জালিয়াতির কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এরকম জালিয়াতির ঘটনা যে বাংলাদেশেই প্রথম তা না, এরকম হচ্ছে। আপনি যেটা বললেন যে অনেকগুলোই হচ্ছে, এটা সঠিক। এবং এখন ডিজিটাল যেসব সিস্টেম শুরু হয়েছে তাতে জালিয়াতির কাজটা অনেক সহজ হয়েছে, এগেন ধরতেও অনেক সহজ হয়েছে। আমরা আবার পিস টাইমের চেষ্টা করি রুট আউট করতে, যে এটা কেন করলো, কারা করলো। তো বেশিরভাগ সময় আমরা যে দলগুলোকে রুট আউট করে দিই, শেষ করে দিই, এই দলগুলো ছাড়া নতুন নতুন দল সৃষ্টি হয়। গত 2 বছরে আমি অন্তত বলবো জালিয়াতির অনেক নতুন নতুন ডাইমেনশন হয়েছে। তাহলে সমাধান কি? সুপ্রিম কোর্টের এই আইনজীবী, যিনি বিয়ে রেজিস্ট্রেশন ও তালাক ডিজিটালাইজেশনের বিষয়ে একটু রিড করেছিলেন এবং রুলও পেয়েছিলেন, তিনি বললেন, ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। ম্যারেজ এবং ডিভোর্স এই রেজিস্ট্রেশনগুলোকে ডিজিটালাইজড করে দেওয়া হোক। তখন এনআইডি এবং থাম্ব ইমপ্রেশন অন্যান্য আইডেন্টিফিকেশনের সাপেক্ষে সঠিকভাবে জারি হলো কিনা, তারপরে এটা ডিজিটালাইজেশনের মাধ্যমে এই জিনিসটা তখন অন্তর্ভুক্ত হবে, রেকর্ডভুক্ত হবে। তখন কিন্তু একজন চাইলেই দেখতে পাচ্ছেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। পাশাপাশি নিকা রেজিস্টারের তথ্যগুলো প্রতিনিয়ত জেলা রেজিস্টার অফিসে আপডেট রাখলেও তালাক জালিয়াতি কমে আসবে বলে মনে করেন তিনি। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত 6 ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। রাজধানী ছাড়াও 7 বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়। সকাল 11টায় শুরু হওয়া পরীক্ষা চলে 11:30 পর্যন্ত। 6 ইউনিটের 135টি আসনের বিপরীতে আবেদন করেন 15,496 জন। সেই হিসেবে প্রতি আসনের জন্য প্রায় 115 জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ সময় তিনি জানান, 17 অক্টোবরে সশরীরে ক্লাস নেওয়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। 16 অক্টোবরের মধ্যে শতভাগ শিক্ষার্থীর প্রথম ডোজ টিকা নিশ্চিত করা হবে। 1 অক্টোবর ক ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। অনেক দিন যাবত তো পড়ালেখা অফ ছিল, সেই কারণে যদি সবাই একটু ভালোভাবে পড়ালেখা করতো অনেক ইজিলি চান্স পাওয়া যেত। অনেক নার্ভাস ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ভালো দিছি। লকডাউনে ছিল তো, সো ইট ওয়াজ কাইন্ড অফ হার্ড ফর মোস্ট অফ আস। অতটা হার্ড ছিল না যতটুকু আশা করছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় আসবে, এ ধরনের আমাদের একটি বিশেষ উদ্যোগ আছে এবং সেটিকে বিবেচনায় রেখেই কিন্তু 17 অক্টোবর সশরীরে পাঠদান কার্যক্রম এবং পরীক্ষা গ্রহণ সেই কর্মসূচিটি, সেই পরিকল্পনাটি আমরা গ্রহণ করেছি। এদিকে 7 বিভাগীয় শহরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চারুকলা অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় জমায় শিক্ষার্থীরা। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় ভর্তি পরীক্ষা। পাশাপাশি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও পরীক্ষার আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয় পরীক্ষা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছে ভর্তিচ্ছুরা। প্রশ্নপত্র আমাদের মনের মতনই হয়েছে, যা আমরা মন মতো উত্তর করতে পেরেছি। বিভাগীয় শহরে যাচ্ছে, স্টুডেন্ট কম আছে, ভিড় কম আছে, যাচ্ছে অনেকে যাতায়াতের সমস্যা আছে, এই জন্য খুব ভালো হয়েছে। চারুকলা ইউনিটে পরীক্ষা দিয়েছি, সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে বাসার পাশে পরীক্ষা দিতে পারছি, অনেক দূরে যাওয়া লাগেনি, কষ্ট কম হয়েছে, খুব রিল্যাক্সে মাইন্ডে পরীক্ষা দিচ্ছি। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 80টি স্বর্ণের বার সহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। সকালে একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ায় গোয়েন্দা বিভাগ। এ সময় টয়লেট থেকে বের হওয়া এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। বিষয়টি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে গোয়েন্দা কর্মকর্তারা। 3 প্যাকেটে মেলে 80টি স্বর্ণের বার। আটক বেলারউদ্দিন সিভিল এভিয়েশনে কর্মরত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমনি দেখতে ভারী বস্তু, এই জন্য নিয়ে বাইরে এসেছি। আমি এমনি নিয়ে ওগুলো বাইরে এসেছি স্যার, ওনারা সাথে সাথে চলে আসছে। ওনাকে একটু ফলো করি আমার সাথে এনএসআইয়ের একটা লোক থাকে, উনিও থাকে, তাই আমরা দুইজনে একটু ফলো করতে উনি দেখি যে হঠাৎ করে দৌড় দেওয়ার ইমিউনিটিস আমাদের দেখে, তখন আমরা দিচ্ছি দৌড়। বাথরুমের ভিতর থেকে উনি নিয়ে আসে, তখন আমরা নিয়ে আসার পর ধরছি ওকে। ধরার পর আবার উনি প্রসব করার নাম করে আবার পালিয়ে যায়। আমরা আবার ধাওয়া করে তাকে আবার আটক করছি। শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী শোয়েব রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তিনি। শোয়েব, যে ব্যক্তি আটক হয়েছেন তাকে জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য মিলেছে আর কি জানিয়েছে কর্তৃপক্ষ? দেবাশিস, তাকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে এবং তিনি প্রাথমিকভাবে গোয়েন্দা কর্মকর্তাদের কাছে বলেছেন যে তিনি আসলে বাথরুমে বিষয় এই 3টি প্যাকেট দেখার পরে তিনি লোভ সামলাতে পারেননি, যে কারণে তিনি সেগুলো নিজের কাছে নিয়েছিলেন এবং তিনি এগুলো নিয়ে সটকে পড়ার চিন্তা করেছিলেন। পরবর্তীতে গোয়েন্দা কর্মকর্তাদের নজরে পড়ে যাওয়াতে তিনি আসলে ধরা পড়ে যান। আবার পরবর্তীতে তিনি আবার বলছেন যে আসলে প্যাকেটের ভেতরে কী ছিল তিনি সেটি জানতেন না। বাথরুমে যাওয়ার পর তিনি দেখতে পান 3টি প্যাকেট এবং তিনি সেগুলো হাতে নেন এবং এরপরে গোয়েন্দা কর্মকর্তারা দেখলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আসলে এক ধরনের অসংলগ্ন কথাবার্তা চলছে তার বলছেন তিনি, এবং এই বিষয়গুলো নিয়ে আসলে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এখনও, এবং জিজ্ঞাসাবাদ শেষে আসলে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা হবে বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং সেই সাথে কাস্টমস গোয়েন্দা শুল্ক কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন, এবং তারা বলছেন যে আসলে সকাল থেকে তাদের কাছে তথ্য ছিল যে এভাবে স্বর্ণ চোরাচালান হতে পারে, এবং এরপর এই কারণেই কিন্তু তারা বিমানবন্দর এলাকায় নজরদারি বৃদ্ধি করেছিলেন। এবং এক পর্যায়ে তিনি যখন টয়লেট থেকে সিভিল এভিয়েশনের কর্মকর্তা বেলালউদ্দিন তিনি যখন বের হয়ে আসেন তখনই তাদের সন্দেহ হয় এবং তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি আসলে দুবার দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং তার কোমরে সেই 3টি প্যাকেটে স্বর্ণের বারগুলো লুকায়িত অবস্থায় ছিল। যদিও তিনি এখন পর্যন্ত স্বীকার করছেন না, তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে তার কথাবার্তা অসংলগ্ন এবং যে কারণে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং এই ব্যাপারে যে আইনানুগ ব্যবস্থা সেটি নেওয়ার জন্য তার বিরুদ্ধে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা হবে। এবং এখন পর্যন্ত যে উদ্ধার করা স্বর্ণের পরিমাণ সেটি হচ্ছে 9 কেজি 280 গ্রাম, যার বাজার মূল্য 5,34,40,000 টাকা।
এবং দেখতে পাচ্ছেন যে এই স্বর্ণগুলো কিন্তু চট্টগ্রামের এই শাহআমর বিমানবন্দর দিয়ে প্রায় সময় কিন্তু স্বর্ণ চোরাচালান হয়ে থাকে। গেল ফেব্রুয়ারিতেও কিন্তু সর্বোচ্চ প্রায় 17 কেজি স্বর্ণ কিন্তু ধরা পড়ে এই বিমানবন্দরে। এবং সিভিল এভিয়েশনের যারা কর্মচারী রয়েছেন বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে তাদের যে কর্মচারী তাদের সহযোগিতা ছাড়া আসলে এ ধরনের চোরাচালান সম্ভব নয়। এবং সেই প্রেক্ষিতে আজকে কিন্তু দেখা গেল যে সিভিল এভিয়েশনের একজন কর্মচারী তিনি আটক হয়েছেন এবং তার কিন্তু আজ সকাল 7টায় তার ডিউটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তিনি অতিরিক্ত সময় এয়ারপোর্টে অবস্থান করছিলেন এবং 9টার পরে কিন্তু তাকে আটক করা হয়। এই কারণে তিনি যেটি বলছেন যে তার আসলে গাড়ি আসতে লেট হচ্ছিল এবং তিনি নাস্তা করে টয়লেটে যাচ্ছিলেন, এই কারণে তার দেরি হয়েছে। এই যে অসংলগ্ন কথাবার্তা এইসব বিষয়ে মূলত তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ শোয়েব যুক্ত হবার জন্য। গণপূর্ত অধিদপ্তরের অধীনে থাকা খাল তারা নিজেরা পরিষ্কার না করলে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মামলা করবে সিটি কর্পোরেশন, এমন মন্তব্য করেছে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে খিলগাঁওয়ের নতুন বাগে কিউলেক্স ও এডিস মশার বিস্তার রোধে বিশেষ অভিযানের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আতিক জানান, সবকিছু পরিষ্কার রাখা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়, তাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এ সময় নৌকায় করে নতুনবাগ ঝিল পরিদর্শন করেন তিনি। পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মীদের দিক নির্দেশনা দেন মেয়র। পরে সাংবাদিকদের বলেন, খাল বিল নোংরা আর দখল হয়ে যাওয়া নতুন কিছু নয়, তাই এসব উদ্ধারে সেনাবাহিনীর সাথে একটি চুক্তি করেছে কর্পোরেশন। কেস বা ফাইন না, সবাই যারা ডিপার্টমেন্টাল হেড যারা আছেন তাদেরকে ওন করতে হবে। পিডব্লিউডি জানে পিডব্লিউডি জায়গা কি আছে, রাজুক জানে তার কোথায় কোথায় তার লেক আছে, আমাদের অন্যান্য কর্পোরেশন যারা আছেন তারা জানেন যে তাদের কোন জায়গাটায় ডোবানালা আছে। সবাই যদি তার দায়িত্ব যদি নেয়, অটোমেটিক্যালি কিন্তু শহরটা পরিষ্কার হয়ে যায়। ভাষাঞ্চরে জাতিসংঘের সম্পৃক্তকরণ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে সমঝোতা স্মারক সই করেছে সংস্থাটির শরণার্থী বিষয়ক হাই কমিশনার। সবার সম্মতিক্রমে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় দাতা দেশ ও দাতা সংস্থার সহায়তার কোনো ঘাটতি হবে না। কক্সবাজারের মতোই ভাষাঞ্চলে দাতা সংস্থা কাজ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এ সময় জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লো ভাষাঞ্চলে রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। Our work will support the government to provide these essential services and help expand the work of the Bangladeshi NGOs already active on the island. Finally, they have taken a good and correct decision in time, and I think it will help the government of Bangladesh to continue the humanitarian support in Bhasanchar. কোনোটির দৈর্ঘ্য 8 কিলোমিটার, কোনোটির আবার 3 থেকে 4 কিলোমিটার, চওড়া 15 থেকে 20 ফুট, কয়েকটি স্থানের প্রশস্ততা সড়কের দ্বিগুণ। এই সবই খুলনা শহরের একাধিক উন্মুক্ত খালের দৈর্ঘ্য প্রস্থ। খালকে কংক্রিটের ড্রেনে রূপান্তর করা হলেও এগুলোর বেশিরভাগই উন্মুক্ত, যেগুলোতে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সিটি মেয়র অবশ্য দুর্ঘটনার জন্য জনসাধারণের সচেতনতার অভাবকেই দায়ী করছেন। বিশাল উন্মুক্ত ড্রেন, পাশ দিয়ে চলাচল করছে লোকজন, হাঁটছে শিশুরাও, অথচ তাদের একটু অসাবধানতাই ডেকে আনতে পারে মহাবিপদ। খুলনা শহরের সবচেয়ে বড় 8 কিলোমিটার দৈর্ঘ্যের মতিয়াখালী ড্রেন, এছাড়া মহিরবাড়ি বড় খাল, ক্ষেত্রখালী, নিরালা, গোড়াখাল, নবীনগর, বাস্তুহারা খাল নামের কংক্রিটের ড্রেনগুলো পুরোটাই উন্মুক্ত। ড্রেন ঘেঁষে গড়ে উঠেছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানও। আমাদের বাচ্চা কাচ্চারা আসে, তাদের মানে একাদের পাঠাইতে খুব সমস্যা হয়, বুঝছেন, ভয় পাই আমরা। বৃষ্টি এবং জোয়ারের পানি আসলে কোনটা ড্রেন কোনটা রাস্তা কোনোটাই ভালোভাবে বোঝা যায় না। বাচ্চা কাচ্চা পড়ে গেলে তো কেউ তো দেখতে পাবে না, সরতে নিয়ে যাবে, নদীতে নিয়ে যাবে। উন্মুক্ত এই ড্রেনগুলো নিয়ে আতঙ্কিত বাসিন্দারা। বিভিন্ন সময় আবর্জনা জমা, নোংরা পানিতে পড়ে আহত হয়েছেন অনেকে। সম্প্রতি এক ভ্যান ও সাইকেল চালকও পড়ে মারাত্মক জখম হন। স্থানীয়রা বলছেন, ড্রেন করে সেটাকে অরক্ষিত রেখে দেওয়া ভুল সিদ্ধান্ত। আমি 2 বার এই ড্রেনের ভিতরে একেবারে পড়ে গেছি। এর মাঝে ভ্যান উল্টে যাই, ভ্যানও পড়ে গেছে, 2টা লোক পড়ছে। নগরবাসীর এসব অভিযোগকে খুব একটা আমলে নিতে চান না সিটি মেয়র। আমার 2 পাশ যে রাস্তা আছে, মাঝখান যে ড্রেন, এবং সেই ড্রেনের
কোনো ঢাকনি দেওয়া নাই, অতএব চোখ দিয়ে দেখতে হবে যে আমি এটা কীভাবে চালাবো, কীভাবে চলবো। এখন ইচ্ছাকৃতভাবে যদি ওর ভিতরে পড়ে, সেটা আমার কী করণীয় আছে। নগর পরিকল্পনাবিদদের মতে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারে নগরবাসী। প্রয়োজন কিছু উদ্যোগের বাস্তবায়ন। কাভার ড্রেনে অনেক ধরনের আমরা অ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজগুলো আমরা নিতে পারি, যেমন পেডেস্ট্রিয়ান ওয়ে, সো গ্রিন ইনফ্রাস্ট্রাকচার হিসাবে এখানে গ্রিন পেভমেন্ট তৈরি করতে পারি আমরা। নগরীতে 1205 কিলোমিটার ড্রেন রয়েছে, তবে এর মধ্যে কতটুকু অংশ উন্মুক্ত তার পরিসংখ্যান দিতে পারেনি কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। কোনো নিরাপত্তা বেষ্টনী নেই সাবধানতা অবলম্বন করার জন্য কোনো প্যানা অথবা সাইনবোর্ড। এই পরিবেশই বলে দিচ্ছে অসাবধানতায় কেউ যদি এখানে পড়ে যায় তাহলে তার উঠে আসাটা কতটা মুশকিল। বাসিন্দাদের তাই প্রশ্ন, এর দায় তাহলে নেবে কে? কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। রাজধানীতে অভিযান চালিয়ে অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া প্রতারক আব্দুল কাদের মাঝিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী সহ এই চক্রের 3 সদস্যকে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। চক্রটি গত 14 বছর ধরে প্রতারণা করে আসছিল বলে জানায় ডিবি। তাদের কাছে অর্থ খুইয়ে অনেক ভুক্তভোগী নিঃস্ব হয়ে গেছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পে বাড়ির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকে প্রতারক আব্দুল কাদের মাঝি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ে ও প্রশাসনের সকলের সাথে তার চলাফেরা আছে এমন কথা বলে মানুষকে ভয় ভীতি দেখাতো আব্দুল কাদের মাঝি। হাতিয়ে নিত বড় অঙ্কের টাকা। অতিরিক্ত সচিব ভুয়া আব্দুল কাদের 17টা প্রপার্টিজের চেয়ারপারসন এবং তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী ছোয়া, অফিস ম্যানেজার শহীদুল আলম এদেরকে গ্রেপ্তার করেছে। তাদের নিকট হতে ব্যাপক সংখ্যক আলামত জব্দ করেছে। 24 ঘন্টার ব্যবধানে বাগেরহাট মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে গেছে পাথর বোঝাই আরেকটি লাইটার জাহাজ। শনিবার রাত 1টার দিকে মোংলা বন্দর চ্যানেল এলাকায় তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজ বিউটি অফ লোহাগড়া 2। 1200 মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল জাহাজটি। খবর পেয়ে ভাসমান অবস্থায় 10 নাবিককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। এর আগে শুক্রবার দুপুরে বন্দরের পশুর চ্যানেলে কানাইনগর এলাকায় সার নিয়ে এমভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার কার্গো জাহাজ ডুবে যায়। রাতের আধারে মধুমতি নদী গর্ভে বিলীন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারের অন্তত 25 দোকান। শুক্রবার ভোর রাত থেকে শুরু হয় ভাঙন, চলে দুপুর পর্যন্ত। এতে প্রায় 20 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে ব্যবসায়ীরা। ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। একদিন আগেও এ জায়গায় ছিল দোকানপাট, হয়েছে বেচা কেনাও, অথচ রাতের ব্যবধানে গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙনে বিলীন ভাটিয়াপাড়া বাজারের 25টি দোকান। শুক্রবার ভোররাতে বাজারের নদী সংরক্ষণ বাঁধে শুরু হয় ভয়াবহ ভাঙন। নিমিষেই মধুমতির গর্ভে হারিয়ে যায় দোকানগুলো। ব্যবসা প্রতিষ্ঠান আর মালামাল হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। মানুষ জানার আগে, বোঝার আগেই চোখের পলকে যে কিভাবে ভেঙে গেল, সব আমাদের বিলীন হয়ে গেছে। জানি না আমরা ভবিষ্যতে কি করব, আমাদের বাচ্চা ছেলে মেয়ে এদের লেখাপড়া এবং দায়ভার কিভাবে করব। ভুক্তভোগীরা বলছেন ভাঙন হুমকিতে একটি মসজিদ সহ এলাকার আরও অর্ধশত দোকান। ভাঙন কবলিত এলাকায় স্থায়ীভাবে নদী শাসনের দাবি তাদের। হঠাৎ করে অনেকগুলো ঘর ভেঙে গেছে, মালামাল সহ। আমার এখানে যে জায়গা এবং ঘরের এই জায়গার মূল্য 50 লক্ষ টাকা। আমার বাদাম আর পাট চলে গেছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড তাদের যে অস্থায়ী তীর প্রতিরক্ষা কাজ সেটা ইতিমধ্যে শুরু করেছে। আমরা আশা করছি যে এই পদক্ষেপে প্রাথমিকভাবে এটা ঠেকানো সম্ভব হবে। স্থায়ীভাবে যা প্রতিরক্ষা কাজটা যাতে করা যায় সেটার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন ভাটিয়াপাড়া বাজারটি এর আগেও কয়েক দফা ভাঙনের শিকার হয়। জোহরা সেতু, যমুনা নিউজ। রাজধানী আমিনবাজারে তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ 7 জনের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। যাচ্ছি তার কাছে। ভাস্কর, আর ট্রলার ডুবির ঘটনার বিস্তারিত জানাবেন। যে 4 জন এখনো নিখোঁজ তাদের হদিস কি মিলল?
দেবাশিস, ফায়ার সার্ভিসের যে তথ্য সে তথ্য মতে কিন্তু সকাল 9টার কিছু আগে এই ট্রলারডুবি ঘটেছে এবং মূলত স্থানীয়ভাবে যে পারাপারগুলো হয় সেই স্থানীয় পারাপারের অংশ হিসেবেই কিন্তু তারা ধারণা করছেন যে ট্রলারটি কারোর সাথে সংঘর্ষে তারপর ডুবে গেছে, কিন্তু এই বিষয়ে যে নিশ্চিত করে কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। আপনি দেখছেন যে ফায়ার সার্ভিসের বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে তারা কিন্তু উদ্ধার অভিযান এখনও চালাচ্ছেন এবং এখন পর্যন্ত মোট 5টি দলকে দেখতে পেয়েছি। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই যে ঘূর্ণিপাকটি দেখতে পাচ্ছেন এর মাঝেই কিন্তু উদ্ধার অভিযানগুলো চালাচ্ছেন এবং যে মৃতদেহগুলো পাওয়া গেছে 2টি শিশুসহ একজন মহিলার, সেই মৃতদেহগুলো কিন্তু এই ট্রলের উপরে আছে এবং এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত ছিলেন আমরা যদি তাদের সাথে কথা বলতে যাই তাহলে হয়তোবা বিস্তারিত একটু জানতে পারবো। ভাইয়া, আপনি তো উদ্ধার অভিযানে ছিলেন, কয়টার সময় গেলেন? এখন বলার নেই সাড়ে আমাদের আজকে ওই যে অফিসে আমরা খবর পাচ্ছি 6:30 7টার দিকে, মানে 6:30 7টার দিকে নাকি একটা ট্রলার ডুবছে। আমরা খবর পাইছি 9টা বাজে 5-10 মিনিট আগে। খবর পাওয়ার সাথে সাথে আমরা হেড অফিস থেকে আমার ডুবুরির টিম নিয়ে আসছি। আমি ডুবুরি সাব অফিসার, আমি নেতৃত্বে আমার একজন এসু নিয়ে আমি এখন আসছি। তারপরে আমার ডিআইডি স্যার আছে, আমাদের এডি স্যার আছে। আসার পরে আমরা এখন কাজ করতেছি। কাজ করতে প্রথমে একজন ডুবুরি নামাইছি, অনেক চেষ্টা করলো, পাইলো না। পরে আমি নামছি, নামার পরে আমি একটা ডেড বডি পাইছি, বাচ্চা পাওয়ার পরে আবার নামছি, নামার পরে এরপর আরেকটা বাচ্চা পাইছি, পাওয়ার পরে বাচ্চাটা নিয়ে ঘুরে আরেকটা মহিলা পাইছি। 2টা নিয়ে আমি একসাথে উঠে আসছি। উঠে আবার নিচে আবার নামছি, নামিয়ে গিয়ে আল্লাহর কি ট্রলারটা পাইছি, যে ট্রলারটা বাড়ি চলেছে ডুবে গেছে, ট্রলারটা পাইছি। ট্রলারটা আমি যে রশি বান্ধা দিয়া এখন আর কি আসছি। আমি 3টা ডেড বডি এখন উদ্ধার করে ওই আমাদের ট্রলারে আছে। এখন ট্রলারটা বান্ধিয়ে দিয়ে আসছি এবং বিআইডব্লিউটির জাহাজ আসছে, এটা আর কি তাদের ওই যে স্টিল রোপ আছে, এটা দিয়ে আমরা এখন বান্ধিয়া এরপর আর কি এটা উঠাবো। আমরা এখন আসার পরে খবর পেলাম, জিজ্ঞাসা করার পরে ওনারা বললো যাত্রী নিয়ে, লেবার যাত্রী নিয়ে পারিবার সময় একটা খালি বলগেট আসছিল, আইসা এটা চাপ দিয়ে নিচে পালাই দিচ্ছে, চালাই দিয়ে ডুবে পড়ছে। 4 জন নিখোঁজ আছে। আমাদের ডুবুরিতে আছি আমরা এখন 8 জন, তারপরে বিআইডব্লিউটি ডুবুরি আসছে। আমরা, আমার নাম মোহাম্মদ আবুল কায়ের, ডুবুরি সাব অফিসার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। দেবাশিস, মূলত উদ্ধার অভিযানের প্রাথমিকভাবে যিনি নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আবুল কায়ের ডুবুরি স্টাফ অফিসার ফায়ার সার্ভিস, তার মুখ থেকে কিন্তু বিস্তারিত শুনলেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে ট্রলারে ভাগ হয়ে বিআইডব্লিউটি এর বিভিন্ন দল, আমি আমার ক্যামেরা পার্সনকে যদি একটু বলি, এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসের বিভিন্ন দলগুলো কিন্তু এখনও উদ্ধার অভিযান চালাচ্ছেন। এবং আরেকটি বিষয়, যে বা যাদের মৃতদেহগুলো উদ্ধার হয়েছে তাদের পরিচয়ের বিষয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো দাবিদার খুঁজে পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষ কিন্তু পরিচয় নিশ্চিত এখন পর্যন্ত করতে পারেনি। দেবাশিস, ধন্যবাদ ভাস্কর যুক্ত হবার জন্য। টেলিযোগাযোগ খাতে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে মোবাইল অপারেটররা। গ্রাহক সেবায় নির্ধারিত অবকাঠামো ব্যবহার করছেন না তারা। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় বিস্তর অভিযোগ জমা পড়ছে বিটিআরসিতে। সংস্থাটি বলছে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে যথাযথ নির্দেশনা দেওয়া হলেও সমস্যা সমাধানে মোবাইল অপারেটরদের অনীহা ও দীর্ঘসূত্রতা এখন স্পষ্ট। অন্যদিকে অপারেটরদের অভিযোগ লাইসেন্স ফি ও তরঙ্গের উচ্চ মূল্যের কারণে গ্রাহক সেবায় বিনিয়োগ বিঘ্নিত হচ্ছে। মাসুদুজ্জামান রিপোর্ট। কল ড্রপ, মিউট কল কিংবা ধীরগতির ইন্টারনেট, এমন বহু অভিযোগ নিয়েই চলছে দেশের টেলিযোগাযোগ সেবা। নিয়ন্ত্রক সংস্থার কাছে গ্রাহকরা প্রতিনিয়ত অভিযোগ করলেও সেবার মানের তেমন উন্নয়ন ঘটেনি। উচ্চ হারে ফি প্রদান করেও যথাযথ সেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। গত জুন পর্যন্ত লক্ষ্য করেন যে গ্রাহকের অভিযোগের সংখ্যা, নেটওয়ার্ক সম্পর্কিত কিন্তু অভিযোগের সংখ্যা প্রায় 25,095টি। আমরা মহামান্য হাইকোর্টের বিষয়টি অবগত করব আশা রাখি, কারণ হচ্ছে এখন পর্যন্ত নেটওয়ার্কের মান উন্নয়ন হয়নি। মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের সেবার মান বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের প্রতি 10 লাখ গ্রাহকের বিপরীতে অপারেটররা খুব কম তরঙ্গ ব্যবহার করছে, যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। এমনকি মোট 49% সাইটে এখন পর্যন্ত নতুন বরাদ্দকৃত তরঙ্গ সংযোজনই করেনি মোবাইল অপারেটররা। বিভিন্ন সিস্টেমে কিছু মডিফিকেশন আনতে হচ্ছে এবং প্রায় তারা 50% মতো তারা অগ্রগতি সাধিত করেছে এবং আশা করা যায় যে খুব শীঘ্রই
এই স্পেকট্রাম টুকু ব্যবহার করে তারা 4G'র যে ড্রব্যাকটুকু ছিল সেটুকু থেকে তারা বেরিয়ে আসতে পারবে। ইন্টারনেট সেবায় প্রত্যাশিত গতি না পাওয়ার অভিযোগ আছে অপারেটরদের বিরুদ্ধে। বিটিআরসির অনুসন্ধান বলছে ন্যূনতম 32% গ্রাহক সরকার নির্ধারিত 7 Mbps গতিও পায় না। শীর্ষ 2 মোবাইল অপারেটরের ডাটা সেশনের গতি 5 Mbps এরও কম। অপারেটরদের অভিযোগ, লাইসেন্স ফি ও তরঙ্গের উচ্চ মূল্যের কারণে গ্রাহক সেবায় বিনিয়োগ বিঘ্নিত হচ্ছে। আমরা বিপুল পরিমাণ স্পেকট্রামের অর্থ আমাদেরকে বিনিয়োগ করতে হয়েছে। এরপরে দেখা যায় যে আমাদেরকে এটা রোল আউটের জন্য আমাদের কিন্তু আর অর্থ নেই বা আমাদের বিজনেস কেস নেই। সো আমি সবটাকে স্পেকট্রামে দিয়ে দিয়েছি, আমি ইকুইপমেন্ট কিনতে পারছি না, আমি সাইট রোল আউট করতে পারছি না, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত সেবাটা জনগণের কাছে পৌঁছতেছে না। কিন্তু সরকার হয়তো স্পেকট্রাম বিক্রি করে একটা বড় অর্থ পেয়েছে। উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য 4G সাইটগুলোতে অপটিক্যাল ফাইবার ব্যবহার অন্যতম শর্ত। অথচ অপারেটরগুলো ফাইবার অপটিক্যালের মাধ্যমে গ্রাহক সেবা না দিয়ে দিচ্ছে মাইক্রোওয়েভ লিঙ্কের মাধ্যমে। 4G সেবায় গ্রামীণফোন মাত্র 12% অপটিক্যাল ফাইবার ব্যবহার করছে, রবি 18%, বাংলালিংক 13%, যদিও টেলিটক ব্যবহার করছে 67%-এর বেশি। অথচ দেশের ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার অবকাঠামো পুরোপুরি প্রস্তুত। মাইক্রোওয়েভ সেভাবে করবে না, এটা হলো ন্যারো ব্যান্ডেড হয়ে যাবে, ট্রু ব্রডব্যান্ড কখনো হবে না। কাজে আপনি যদি ট্রু ব্রডব্যান্ডের কথা বলেন, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে ফাইবারে আসতে হবে। 6টা এন্টিটেন আছে সারা বাংলাদেশে, কিন্তু কোথাও না কোথাও বা 2-3টা এন্টিটেন আছেই। ব্যান্ডউইথ সরবরাহ চরম গাফলতির চিত্র উঠে এসেছে। দেশের 92% ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে, কিন্তু মোবাইল অপারেটররা দেশের মোট ব্যান্ডউইথের মাত্র 45% বিশাল সংখ্যক গ্রাহকের চাহিদার জন্য ব্যবহার করছে, সেবার মানদণ্ডে যা অপ্রতুল বলে মনে করে বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পোশাক শ্রমিকের কর্মপরিবেশ গুরুত্বপূর্ণ। রানা প্লাজার ধসের পরে অনেক উন্নতি হয়েছে। কমপ্লায়েন্সের ক্ষেত্রে আরও উন্নয়নের সুযোগ রয়েছে। 2026 সালে আন্তর্জাতিক নীতিমালার আলোকে এসব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সিপিডি আয়োজিত পোশাক শিল্প বিষয়ক সংলাপে এই আহ্বান জানান গবেষক, অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। মূল প্রবন্ধে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জরিপে 82% কারখানা বেতন, শিশুশ্রম বিষয়ে তথ্য তুলে ধরেছেন, কিন্তু শ্রমিক ছাঁটাই, অবসরকালীন সময়ে কী ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে তা প্রকাশ করেনি। জরিপে 8টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীসহ 4টি শিল্পাঞ্চলের 600 কারখানায় এই জরিপ চালানো হয়। অর্থনীতিবিদরা বলেন, 2026 সালের পর বাংলাদেশ থেকে এলডিসি থেকে উত্তরণ ঘটবে। সেই সময় বিদ্যমান অনেক সুবিধা থাকবে না। সে সময় ভালো করার জন্য এখন থেকে উদ্যোক্তাদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান অর্থনীতিবিদরা। তরুণদের ঝোড়ো ব্যাটিংয়ের কারণে ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। দাবি অলরাউন্ডার শামীম পাটোয়ারির। এই ম্যাচে স্পোর্টিং উইকেটে বড় স্কোর করার আত্মবিশ্বাসটাও পেয়েছে দল, বলছেন চাঁদপুরের এই তরুণ অলরাউন্ডার। ওমান একাদশের বিপক্ষে জয় পেয়েছে, তার পেছনে বল হাতে 2 পেসার শরীফুল সাইফুদ্দিন 5 উইকেট নিয়ে রেখেছেন অবদান। স্পিনারদের পকেটে গেছে 3টি উইকেট, কিন্তু জয়ের আসল নায়ক যে 3 ব্যাটার লিটন, নাইম ও সোহান, তাই ম্যাচ শেষে বললেন শামীম পাটোয়ারি। নাইম এবং লিটন ভাই সবাই অনেক ফার্স্টে স্টার্ট অনেক ভালো হয়েছিল, আর লাস্টে দিয়ে সোহান ভাইয়ের সাথে ব্যাটিং করেছি, অনেক ভালো লেগেছে। আমাদের বলার অনেক ভালো করেছে, আর আমাদের টিম কমিউনিকেশনটা অনেক ভালো লাগছে দেখে। সবার মধ্যে অনেক কম্বাইন্ড অনেক ভালো ছিল। ঘরের মাঠে সবশেষ 2 সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে বড় সাফল্য অর্জন করেছে টাইগাররা, কিন্তু লো স্কোরিং ম্যাচের 2 সিরিজ শেষে ভক্তদের মাঝে শঙ্কা জেগেছিল মারদাঙ্গা টি20 বিশ্বকাপে কতটা মানিয়ে নিতে পারবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা খর্বশক্তির দল নিয়েও 4 উইকেটে 207 রান করে উড়িয়ে দিয়েছে সেই দুশ্চিন্তা। সমর্থকদের পাশাপাশি তাই আত্মবিশ্বাস বেড়েছে দলেরও। আসলে উইকেট অনেক ভালো ছিল, আর আমাদের ব্যাটসম্যানরা অনেক কমফোর্টেবলি অনেক ব্যাটিং করেছে। আমি অনেক আশাবাদী আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো করবে এই পিচে। যেহেতু নাইট ম্যাচ ছিল, এইটাও আমাদের জন্য অনেক ভালো ছিল। আমাদের ব্যাটসম্যানরা সবাই অনেক ভালো ব্যাটিং করেছে। সবশেষ 2 সিরিজে ব্যাট হাতে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি শামীম পাটোয়ারি, কিন্তু জিম্বাবুয়ের পর এবার ওমানে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নিজের ক্ষিপ্রতা আবারও দেখিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। আমি যখনই ব্যাটিংয়ে নামবো, কারণ সুযোগ পাবো কম আমি, আর ম্যাক্সিমাম টাইমে আমি 15 ওভারের পরে ব্যাটিংয়ে যেতে হয় আমার, আর আমার রোলটা থাকে আমি ব্যাটিং ফিনিশ করা টার্গেট থাকে আমার। টানা অনুশীলন আর ম্যাচের পর শুক্রবার বিশ্রাম দেয়া হয়েছে বাংলাদেশ দলকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।
বাংলাদেশ দলের আরব আমিরাত যাত্রা পিছিয়ে গেছে। শনিবার ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু রিয়াদের দলের যাত্রা পিছিয়ে গেছে একদিন। নতুন সূচি অনুযায়ী রোববার সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। বাংলাদেশ দল ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে আরব আমিরাত পাড়ি দেবে। একই ফ্লাইটে যাওয়ার কথা আছে শ্রীলঙ্কা ও ওমান দলের। 12 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যে নারীদের হাত ধরে এসেছিল এশিয়া কাপের ট্রফি, সেই নারী ক্রিকেটেই কিনা চলছে খরা। নেই ঘরোয়া কোনো টুর্নামেন্ট। ভবিষ্যতে সালমা জাহানারাদের নিয়ে বিপিএলের আদলে টুর্নামেন্ট আয়োজন করতে চান IH মল্লিক। আর ঢাকার ক্রিকেটে শুধু পুরুষদের সংগঠন হয়ে থাকতে চায় না CCDM। ভবিষ্যতে ছেলেদের পাশাপাশি নারীদের জন্য লিগের দায়িত্ব নিয়েও ভাবছে সংস্থাটি। যা কখনো করে দেখাতে পারেননি সাকিব মাশরাফিরা, সেই ইতিহাসেই লিখেছিলেন জাহানারা সালমারা। ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপাটা এসেছিল নারীদের হাত ধরেই। বড় কোনো ICC ট্রফি জয় ওই একটায়। এরপর নারীদের ক্রিকেটে একটা জোয়ার আসার স্বপ্ন ছিল, উল্টো করোনায় থমকে গেছে সব। ছেলেদের টুর্নামেন্ট আয়োজন করলেও বিসিবি যেন বেমালুম ভুলেই গেছে নারীদের কথা। খবর নেই ঘরোয়া আসরের। অথচ করোনার সময় ক্রিকেটারদের রুটি রুজির কথা মাথায় রেখে 12 দলের ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করেছিল CCDM। সংস্থাটি কি শুধু পুরুষদের জন্য, নারীদের প্রতি কি নেই কোনো দায়বদ্ধতা? মহিলা বাংলাদেশ ক্রিকেটকেও অনেক এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আমাদের যে মহিলা লিগটা হয় সেটা আমাদের উমেন্স উইংয়ের আন্ডারে হয়। অবশ্যই সেটা বোর্ড আলাপ করতে পারে, CCDM দেখতে পারে। এটা কিন্তু আভনের যেরকম পুরুষ টিম আছে, মহিলা টিম আছে। অফকোর্স এটা CCDM এর আন্ডারে আসবে, বা CCDM এর থেকেই মহিলা লিগগুলো চালু হবে নাকি সেই জিনিস বোর্ড সবসময় কনসিডার করতে পারে, CCDMও কনসিডার করতে পারে। আমাদের জাহানারা গতির ঝড় তুলছেন IPL-এ। নারীদের বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রোমানারা, অথচ BPL এলেই খবর থাকে না নারীদের। এই অবস্থা কাটাতে চান BPL গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। নারী ক্রিকেট দলের এখন পর্যন্ত আমরা ওরকম কোনো স্পন্সরই খুঁজে পাইনি। তারপরও চেষ্টা থাকবে যে যথাশীঘ্র সম্ভব নারীদের জন্য একটা কম্পিটিটিভ BPL ফরম্যাটে না করলেও T20 টুর্নামেন্ট আমরা চালু করতে চাই। পরিকল্পনা থাকে অনেক, কিন্তু আলোর মুখ দেখে কম। তবে বিসিবি নির্বাচিত নতুন কমিটি নারী ক্রিকেটারদের স্বপ্ন সারথি হবেন, দৃষ্টান্ত স্থাপন করবেন নতুন কিছুর। এমনটাই চাওয়া জাহানারাদের। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্লান্তি আর 7 দিনে 3 ম্যাচের কারণে মালদ্বীপের সাথে ম্যাচে ভালো করতে পারেনি দল বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া। আর দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু মনে করেন মালদ্বীপের কাছে হারলেও এখনই সব শেষ নয়। শেষ ম্যাচে বাংলাদেশ জিততেই পা রাখবে ফাইনালে। টুর্নামেন্ট শুরুর দিন থেকে টানা 7 দিনে ছিল 3টি ম্যাচ ডে, যেখানে বাংলাদেশ আর শ্রীলঙ্কা ছাড়া বাকিরা পেয়েছে বিরতি। আসরে দারুণ শুরু করা অস্কার শিষ্যরা প্রথম এসে হারের মুখ দেখল স্বাগতিকদের কাছে। দলের ডিফেন্ডার রহমত মিয়ার মতে এই টানা খেলার কারণেই ফুটবলাররা ছিল ক্লান্ত, দিতে পারেনি সামর্থ্যের পুরোটুকু। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে লম্বা সময় বাংলাদেশের হাতে, তাই তো 2 দিন কোনো অনুশীলন রাখেননি কোচ। উইদিন 7 ডেজ আমরা 3টা ম্যাচ খেলছি। যারা বেশি খেলছে প্রথম থেকে তারা অনেকেই টায়ার্ড। বাংলাদেশের বর্তমান পয়েন্ট 4, খেলা বাকি মাত্র 1টি। অবশ্য টিম ম্যানেজমেন্ট মনে করে বাংলাদেশের সুযোগটাই এখানে বেশি। আমরা 13 তারিখের ম্যাচটা জিততে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলতে পারবো। সো আমরা সেদিকেই ফোকাস আছি। এদিকে মালদ্বীপের সাথে দল হারার পর টিম হোটেলে দেখা করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অনুপ্রেরণা দিয়ে সকলকে সামনের ম্যাচে ভালো করতে উদ্বুদ্ধ করেন তিনি। প্রথম অপশনটা কালকে জিতলে কোয়ালিফাই করা, সেটা হয়তো আমাদের হাতছাড়া হয়েছে, কিন্তু সেকেন্ড অপশনটা এখনো পুরোপুরি আমাদের কাছে রয়ে গেছে। আমরা সেটার জন্য মানসিকভাবে তৈরি। অলোক হাসান, যমুনা স্পোর্টস, মালে, মালদ্বীপ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি, সঙ্গেই থাকুন।